আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বিশেষ লাইভ প্রোগ্রাম প্রশিক্ষণ যখন রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য হাতিয়ার, এই প্রতিপাদ্য বিষয়ে আজকে আমাদের আলোচনা থাকছেন। আমার সাথে 4 জন বিশেষ অতিথি থাকবেন আজকে। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমার সাথে যুক্ত আছেন HRNOD প্রফেশনাল মিনারুল আকবর স্যার। আমার সাথে আরো যুক্ত আছেন আই ও অ্যাপারেল ইন্ডাস্ট্রির প্রফেশনাল এবং দক্ষতা খুবই দক্ষ ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সালাউদ্দিন। আমার সাথে আরো যুক্ত আছেন অনিমেষ বড়ুয়া, যিনি দীর্ঘদিন যাবৎ HR ডিপার্টমেন্টে গার্মেন্টস সেক্টরে কর্মরত আছেন। আমরা আজকে পুরো আলোচনায় আমাদের গার্মেন্টস সেক্টরের বিভিন্ন ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো, আমাদের কর্মীদের ডেভেলপমেন্ট নিয়ে। তো আমি প্রথমে আহ্বান জানাবো মিনারুল আকবর স্যারকে। আমরা স্যারের কাছ থেকে জানতে চাই যে স্যার, আপনি তো দীর্ঘ বছর যাবৎ গার্মেন্টস শিল্পে কর্মরত আছেন, 33 বছর ধরে। তো একেবারে আমি স্যার আপনাকে দেখেছি একেবারে কোনো গার্মেন্টসের শুরু থেকে এখন সেই গার্মেন্টস গুলো অনেক শ্রমিককে পরিপূর্ণ এবং অনেক ডেভেলপমেন্টও অনেক সম্প্রসারিত হয়েছে। এরকম অনেক গার্মেন্টস আমিও দেখেছি। আমি আপনার সাথে প্রথম দিকে ছিলামও 2-1টার মধ্যে। তো স্যার, আপনার এই অভিজ্ঞতার আলোকে আমরা জানতে চাই যে এখন বর্তমানে কিভাবে আমরা আপনার দৃষ্টিতে আমাদের পোশাক শিল্পে কর্মীদের প্রধান আসলে কি দক্ষতা দরকার, কোন জায়গায় আমাদের এই ল্যাকিংস গুলো আছে, সেগুলোকে আমরা দক্ষতার মাধ্যমে ওই জায়গাগুলোকে আমরা ওভারকাম করতে পারি। ওকে, থ্যাংক ইউ জাকির। আজকের যে প্রতিপাদ্য বিষয়টা হলো প্রশিক্ষণ যখন রপ্তানিমুখী শিল্পের হাতিয়ার। এখানে বিবেচ্য বিষয় হলো, যেহেতু একটি ফ্যাক্টরি পরিচালনা করতে হবে, পরিচালনা করলে অপারেটর লাগবে, অপারেটর তো আছে। তাহলে হাতিয়ারটা কি? হাতিয়ারটা হলো প্রশিক্ষণটাই এখানে হাতিয়ার। কারণ যে বিষয়ে স্পেশালাইজড, সে তো স্পেশালাইজড আছে। যে স্পেশালাইজড না, একটা সার্টেন লেভেল পরে, একটা সার্টেন লেভেল ইফিসিয়েন্সি আসার পরেই তাকে স্পেশালিস্ট বলা যায়। তা না হলে সবাই প্রথম ক্যাটাগরি ফ্রেশার হিসাবে, ট্রেনি হিসাবে তারা থেকে যায়। একটা গত 17 বছর আগের সমীক্ষায়, বর্তমানেও এটি প্রচলিত আছে, যে বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্পে 35% স্কিল শ্রমিক, 35% স্কিল শ্রমিক গত 17 বছর থেকে এখন পর্যন্ত এটা ঘাটতি আছে। এই ঘাটতিটা হয়তো 1-2% করে এটা যেমন বাড়ছে, একইভাবে এটা আবার কমছে। স্পেশালি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের গার্মেন্টস শিল্পে সুইং, স্পেশালি সুইং প্রসেস বা প্রসেসে ছেলে মেয়ে সবার পাশাপাশি মেয়ের অধিকাংশ ফ্যাক্টরিতেই মেয়েদের বেশি দেখা যায়, মেয়েদের পার্সেন্টেজটা বেশি। কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটি এই চলে যাওয়ার হারটা স্বাভাবিকভাবে বেশি হয়। কারণ মেয়েরা অনেক ক্ষেত্রে যখন মোটামুটি অনেক বছর কাজ করার পর তারা স্বাবলম্বী হয়, একটা মোটা টাকাও যখন তারা পায়, আবার কারো ছেলে মেয়ে পড়াশোনা শেষে বা চাকরি বাকরি যখন করে, তারা আর মাকে কাজ করতে দিতে চায় না। আবার যখন সে স্বাবলম্বী হয়, সেও নিজেও তার হাজবেন্ডকে কোনো কাজে ঢুকিয়ে দেয় বা কোনো দোকান বা কোনো কিছু করে। এভাবে মেয়েরা যখন মাল্টি স্কিল মেয়েরা চলে যায়, এই জায়গায় ঠিক একইভাবে মেয়েরা মাল্টি স্কিল হতে সময়টা বেশি লাগে, যার জন্যে যে পরিমাণ চলে যায় আর যে পরিমাণ স্কিলটা ডেভেলপ হয়, সে ঘাটতিটা থেকেই যাচ্ছে। এখন পর্যন্ত এই ঘাটতিটা মিটা হয়নি। এটা হলো একটি চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো, সেই চ্যালেঞ্জটা ওয়ার্কারের সাথে চ্যালেঞ্জ হলো ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ। এই ক্ষেত্রে ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ বলতে আমি
বুঝাচ্ছি ফ্লোর লেভেল বা সব ফ্লোর লেভেলের চ্যালেঞ্জটা, কারণ এখানে অনেকে রিক্রুট করার সময় তারা 3টি বা 4টি প্রসেস যদি পারে তাদেরকে রিক্রুট করা হয়, কিন্তু কোনো না কোনো কারণে তারা দীর্ঘদিন একটি প্রসেসে কাজ করার ফলশ্রুতিতে অন্য প্রসেসগুলোতে তাদের স্কিলটা আস্তে আস্তে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে যায়, যার পরিপ্রেক্ষিতে তারা মূলত একটি বা দুটি স্কিলেই পারদর্শী হয়ে ওঠে, অন্য তাদের যে স্কিলটা প্রথম অবস্থায় ছিল সেই স্কিলে ঘাটতি দেখা দেয়। এই ক্ষেত্রে আমরা বর্তমানে বাংলাদেশের সমস্ত ফ্যাক্টরিতে অটোমেশন সিস্টেমটা ভালোভাবে নাই, অনেকে এক্সেল দিয়ে আমরা কাজ চালাই এবং এই এক্সেলে ডাটা অ্যানালাইসিসের যে বিষয়টা সে বিষয়টা ঠিকভাবে না সে বিষয়ে স্কিল না থাকাতে আই ডিপার্টমেন্ট বা HR ডিপার্টমেন্ট সামগ্রিকভাবে তারা স্কিল ব্যালেন্সিং, দ্যাট ইজ একজন শ্রমিকের প্রাইমারি একটা স্কিল, সেকেন্ডারি একটা স্কিল, টার্সিয়ারি একটা স্কিল, এই স্কিলগুলো থাকলেও প্রাইমারিটা নিয়েই কাজ বেশি হয়, সেকেন্ডারি টার্সিয়ারিটা আস্তে আস্তে হারিয়ে যায়, যার ফলে তারা কে কোনটা পারতেছে সে সেই জায়গাটায় করে সেটার স্পেশালাইজড হচ্ছে, ওই জন্য মাল্টি স্কিলটা খুব কম হচ্ছে। যদিও এক্ষেত্রে যে কোনো লাইনের ক্ষেত্রেই 4 ধরনের অপারেটর দিয়ে লাইনটা গঠিত হয়, ABCD, এতে কম লাগে, বি এবং সিতে বেশি লাগে, ডিতেও আবার কম লাগে, ডিতে সাধারণত ফ্রেশাররা হয়, কিন্তু এর উপরেও হলো A+, তাদেরকে সাধারণত গার্মেন্টসের ভাষায় মাল্টি স্কিল বলা হয়। সুতরাং এতে যাওয়ার পরে ওই মাল্টি স্কিলে উঠতে তাদের একটু সময় বেশি লাগে। তো এখানে মূলত চ্যালেঞ্জ হলো একটা বিশাল পরিমাণ মেয়ে শ্রমিক চলে যাওয়া, সেই পরিমাণে মেয়েরা ছেলেদের মতো এত তাড়াতাড়ি স্কিল আপ হতে পারে না, দেরি হয়, কারণ তাদেরও আবার কিছু ফ্যামিলি ব্যাপার থাকে, পার্সোনাল ব্যাপার থাকে, যেগুলো তাদের একটা পিছুটান হিসাবে কাজ করে, কিন্তু মেয়েদের আধিক্য বেশি। এখন এক হলো মেয়েদের এই ব্যাপারটা, দ্বিতীয় হলো মেয়েদের স্কিলিংটা একটু ধীর গতিতে হয় এটি, তৃতীয়ত হলো যেটা ম্যানেজমেন্ট বলছি, মানে ওয়ার্ক স্টাডি আই এবং HR ডিপার্টমেন্টের ভিতরে সমন্বয় এবং তার পরিপ্রেক্ষিতে যে সামনের দিনগুলো কি অর্ডার আছে, কি ধরনের স্টাইল আছে, তার পরিপ্রেক্ষিতে কি ধরনের স্কিল করতে হবে, সেই জিনিসটা অ্যানালাইসিসের মাধ্যমে বের হয়ে আসে না। বের হয়ে যদিও আসে সেক্ষেত্রে সমস্যা হয় যে বাংলাদেশে এখনো বেশিরভাগ প্রতিষ্ঠানেই সেপারেট একটা ট্রেনিং সেন্টার নেই। সেপারেট ট্রেনিং সেন্টার যাদেরও আছে তারা অধিকাংশই 60% শুধুমাত্র নামমাত্র মূল্যে, নামমাত্র ট্রেনিং সেন্টার, এবং তাদেরও বেশিরভাগ অংশ যখন কাজের চাপ থাকে তখন প্রোডাকশনটাও ওই জায়গায় তাদের করতে হয়, কোনো না কোনো একটা অপারেশন, যার কারণে ইফেক্টিভ ট্রেনিং সেন্টার না থাকাতে এই ঘাটতিটা মোকাবেলা করা সম্ভব হয় না। কারণ একটি ট্রেনিং সেন্টারে একজন ফ্রেশ লোককে যখন ঢুকানো হয় 1 মাস বা 1.5 মাস ট্রেনিং দেওয়ার পরে সে সর্বোচ্চ 23% সেই প্রসেসে 23% ইফিসিয়েন্সি নিয়ে প্রোডাকশন লাইনে যখন যায়, স্বাভাবিকভাবেই তখন প্রোডাকশন লাইনটা অনেক ফুল স্পিডে চলে, এই 23% ইফিসিয়েন্সি সে সেখানে কোপ আপ করতে পারে না স্পিডের সাথে, যার দরুন একটু সময় পর বা 1 দিন 2 দিন পর তাকে তুলে হেল্পার বা অন্য জাতীয় কাজ করাতে তার প্র্যাকটিসটা কম, যেটুকু করে এসেছে সেটি আরো শার্প হচ্ছে না, যার দরুন তার স্কিলটা আরো ডিগ্রেড হয়ে যাচ্ছে। সুতরাং মেয়েদের চলে যাওয়া, দ্বিতীয়ত সেই পরিমাণে মেয়েদের আপগ্রেডেশন, তৃতীয়ত আমাদের ব্যবস্থাপনা লেভেলে আমাদের ডাটা অ্যানালাইসিস, চতুর্থ লেভেলে হলো যে ট্রেনিং সেন্টার, পঞ্চম হলো ট্রেনিং সেন্টার থেকে যখন লোকটা ফ্লোরে দেওয়া হয় তখন সে কোপ আপ করতে পারে না, কারণ ট্রেনিং সেন্টারে লিমিটেড র ম্যাটেরিয়ালের ওপর তারা করে থাকে। ভালো কিছু কোম্পানি, সালাউদ্দিন সাহেবও কাজ করেছেন, অনিমে সাহেবও কাজ করেছেন, তারা
সেক্ষেত্রে কি করে, প্রোডাকশনের একটি বাল্ক কোয়ান্টিটি কিছু সময়ের জন্য নিয়ে এসে স্পেশালি কয়েকজনকে তার উপরে ট্রেনিং করে হাতটা তুলে নেয়। সেক্ষেত্রে দেখা যায় যে প্রোডাকশন ফ্লোরে যে যদি কেউ 70 পিস দেয়, এরা 1.5 দিনের মাথায় সে জায়গায় আরো 10 পিস বেশি দেয়, শুধুমাত্র এই অপরচুনিটি থাকার কারণে। কিন্তু কমপ্লায়েন্সের দিক থেকে এই পয়েন্টে একটু ব্যারিয়ার আছে, কারণ প্রোডাকশনের যে ম্যাটেরিয়াল সেটা অবশ্যই ট্রেনিং সেন্টারে করা যাবে না। তো মূল এই কয়টি বিষয়ের ভিতরেই ট্রেনিং সেন্টারটার টেকনিক্যাল ঘাটতিটা রয়েছে। আমি এখানে টোটাল সফট স্কিল বা তাদের অ্যাটিটিউড বা এ জাতীয় অন্যান্য বিষয় এগুলোকে পয়েন্টে আনিনি, শুধুমাত্র মেইন ফোকাস পয়েন্টটা রেখেছি যে কি এরিয়াগুলো। কারণ এর সাথে আরেকটি পয়েন্টও আপনার যোগ করা দরকার, কারণ একটি প্রবণতা আছে যে আমার এই প্রতিষ্ঠান থেকে ওই প্রতিষ্ঠানে চলে গেলে আমার 200 টাকা বেড়ে যাবে, 200 টাকা বেড়ে গেলে ওটির যে হারটা বাড়বে তাতে আমার যে টাকাটা ইনকাম বাড়বে সেটা অনেক। সুতরাং সেই ক্ষেত্রে আমি আবার পরেও তো এই জায়গায় চলে আসতে পারবো, সেই ক্ষেত্রে আরো 200 টাকা হয়তো আমার বাড়তি হবে। সুতরাং সার্ভিস বুকটা ঠিকভাবে এস্টাবলিশ না হওয়াতে এই ইন্টার ডিপার্টমেন্ট, পাশাপাশি তারা একই কোম্পানিতে হয়তো 5-6 বার যাতায়াত করছে, স্টাফরা যা পারে না, সেক্ষেত্রে ওয়ার্কারদের কাজের তাগিদে প্রতিষ্ঠানের মালিক তাদেরকে নিতে বাধ্য হচ্ছে। সুতরাং এই যে রোটেট করছে, এই রোটেটের ফলেই এই সমস্যাটা সমাধান হয় না, এই জন্যই এই ঘাটতিটা সবসময় রয়ে গেছে। তাহলে কি স্যার তাহলে কি যে আমাদের এই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য কি সম্মিলিত যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির স্কিল ম্যান পাওয়ার তৈরি করার সম্মিলিত কোন এক্ষেত্রে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অলরেডি বিজিএমএ এবং বিকিএম এর পক্ষ থেকে সিপ নামক একটি প্রোগ্রাম, এসিআইপি সিপ নামক একটি প্রোগ্রাম বর্তমানে চালু আছে। কিন্তু এই প্রোগ্রামটার সুফল অনেক। এই প্রোগ্রামটা টোটাল করতে গেলে তারা যাবতীয় খরচ দিয়ে দেয়, ইভেন যে জায়গায় কাজ করছে সে জায়গার খরচ, র ম্যাটেরিয়ালের খরচ এবং যে ট্রেনার থাকে তার খরচও দিয়ে দেয়। কিন্তু বাস্তবতায় এই প্রতিষ্ঠানগুলো সেই স্পেসটা অ্যালোকেট করতে পারে না। আমি একটি প্রতিষ্ঠানে দেখেছি, সেই প্রতিষ্ঠানে 16টা ইউনিট আছে, 16টা ইউনিটে 16টা ট্রেনিং সেন্টার আছে, প্রত্যেকটাতে কম হোক বেশি হোক, কোনটাতে 30টা মেশিন আছে, কোনটাতে 15টা মেশিন আছে, বাট সবগুলো ফাংশনাল। আর তার সবচেয়ে যে বড় যে ইউনিটটা, সে জায়গায় 120 মেশিনের ট্রেনিং সেন্টার। তো এরকম যারা এই জায়গাতে, যারা এই ট্রেনিং সেন্টারের জায়গাটা দিতে পারে, তারা দীর্ঘমেয়াদী, তারা এই যে ঘাটতিটা, এই চ্যালেঞ্জটা অনেক ভালোভাবে মোকাবেলা করতে পারে। তো সেক্ষেত্রে 0.5% এদিক ওদিক থাকতেই পারে, যেটা অ্যাবসেন্টের জন্য হয়ে থাকে। কারণ ম্যান পাওয়ার বাজেটে যখন তৈরি করা হয় প্রতিষ্ঠানে, ম্যান পাওয়ার বাজেটে অ্যাবসেন্টিজম বা মাইগ্রেশনকে বিবেচনায় নিয়েই ওই এলাকার ট্রেন্ড অনুযায়ী কোনো জায়গায় 3%, কোনো জায়গায় 4%, কোনো জায়গায় আবার 2% ধরেই ম্যান পাওয়ার বাজেটটা করে দেওয়া থাকে। সুতরাং এটা সমস্যা হতো না যদি ট্রেনিং সেন্টার থেকে ঠিকভাবে এই স্কিলড লোক এই জায়গায় পূরণ করা যেত। সুতরাং যেহেতু মালিক পক্ষ এই জায়গাটা দিতে অলমোস্ট 85% কেসে জায়গাটা দিতে সমর্থ হয় না, সমর্থ হলেও সেটাকে আবার প্রোডাকশনের কাজে লাগায় 1 মাস থাকার পরে। সুতরাং এটা একটা বিশাল সমস্যা। আর সার্ভিস বুক না থাকাতে এই মাইগ্রেশনটা প্রতি চেঞ্জে 200 টাকা করে যদি বাড়ে, তাহলে তো তাদের অনেক টাকা, কেন চাহিদার তো কোনো শেষ নেই। এই ওকে, থ্যাংক ইউ স্যার। আমরা এখন আমাদের সাথে আরেকজন আছেন যুক্ত, আইও অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর ডিপার্টমেন্টে বেশ দক্ষতার সাথে তিনি কাজ করে আসছেন। তো আমরা স্যার এইখানে সালাউদ্দিন স্যারের কাছে জানতে চাই যে ট্রেনিং অধিকাংশ উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে প্রোডাকশন হলো ট্রেনিং করানোর ক্ষেত্রে একটু অনীহা প্রকাশ করে থাকে। আমরা সাধারণত দেখে থাকি প্রোডাকশন হ্যাম্পার হবে, বিভিন্ন কস্টে বিভিন্ন কজ দেখায়। স্যার আপনার যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং প্রোডাকশন দুইটা জায়গায় স্যার আপনার কাজের দক্ষতা এবং আপনার লিড দিয়েছেন এগুলোতে এবং দিচ্ছেন, তো
এই যে ট্রেনিং এর প্রয়োজনীয়তা আসলে কতটুকু আছে এখানে, এটার কি সত্যি কি নেতিবাচক প্রভাব পড়ে নাকি এটা আসলে ইতিবাচক কোনো ইমপ্যাক্ট পড়ে এবং দরকার আছে কিনা ট্রেনিং এর? আমি যদি স্যার এক কথায় যদি বলি স্যার, ট্রেনিং না থাকলে উৎপাদনশীলতা ও গুণগত মানে কেমন প্রভাব পড়বে, এটা ইতিবাচক হবে না নেতিবাচক? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর এই গ্রুপে অংশগ্রহণ করতে পেরে আমিও নিজে দেশ এবং জাতির একটা উন্নয়নের শরীক হতে পারবো এই চিন্তা করতেছি ইনশাল্লাহ। তো যেটা হচ্ছে যে আসলে ট্রেনিংটা তো খুবই জরুরি, ট্রেনিংটা জরুরি, এইটার কোনো বিকল্প নাই। এবং আল্লাহ তাআলা কোরআন শরীফের 96 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলছে যে পড়ো তোমার প্রভুর নাম। অতএব পড়াটা খুব জরুরি। ট্রেনিং এর মেইন যে ইস্যুটা সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছে পড়তে হবে। এখন অপারেটরকেও যেরকম পড়তে হবে, অপারেটর সুপারভাইজার, অপারেটর ম্যানেজার এবং ইভেন মালিক সবাইকেই পড়তে হবে, তাহলেই ট্রেনিং ফলপ্রসূ হবে। এবং আল্লাহ তাআলা ওই একই সূরাতে 4 নম্বর আয়াতে বলছেন যে আমি কলম দ্বারা শিক্ষা দিয়েছি। কলম দ্বারা শিক্ষা দেওয়ার মানেটা কি? কলম দ্বারা শিক্ষা দেওয়া মানে হচ্ছে রেকর্ড রাখতে হবে। কলমের অর্থই হচ্ছে রেকর্ড রাখা। অতএব আমাদের আসলে সব বিষয়ে রেকর্ড রাখতে হবে। আমাদের কাজ কিভাবে হচ্ছে, আমাদের ট্রেনিং কিভাবে হচ্ছে, আমাদের উন্নয়ন কিভাবে হচ্ছে, এটা সব রেকর্ড রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেকটা আয়াতের মধ্যে বলছে যে 39 নম্বর সূরার 9 নম্বর আয়াতে যে যারা জানে আর যারা জানে না তারা কোনোভাবে সমান না। অতএব এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে ট্রেনিংটা খুব জরুরি। আর ট্রেনিং এর জন্য করতে হবে যেরকম রেকর্ড রাখতে হবে, প্রচুর পরিমাণে রেকর্ড, প্রচুর মানে বই, প্রচুর পরিমাণে ট্রেনিং ম্যাটেরিয়াল, স্ট্যাটাস, স্ট্যাটিস্টিক্স, গবেষণা, এগুলি খুব জরুরি। এর সাথে সাথে যেটা হচ্ছে যে আমি একসময় একদিন আর্মিদের ট্রেনিং সেন্টারের এখানে একদিন দেখলাম যে মাঠের মধ্যে লেখা ট্রেন হার্ড ফাইট ইজি। তারা লিখে রাখছে ট্রেন হার্ড ফাইট ইজি। আমাদের এখানে কিন্তু ট্রেন হয় নাম কস্তে, ফাইট হয় কঠিন, কিন্তু ট্রেন হয় ইজি। আমাদের মোটো হয়ে গেছে এখন ট্রেন ইজি ফাইট হার্ড। না, আসলে হওয়া উচিত ছিল যে ট্রেন হার্ড ফাইট ইজি। কারণ যখন আমি ফাইট করতে যাব তখন যদি আমার ভালো ট্রেনিং না থাকে তাহলে আমার যুদ্ধে পরাজয় হোক আর এই যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা তো একটা যুদ্ধক্ষেত্র, এখানে বিশাল বড় একটা আর্মি ফোর্স কাজ করতেছে। অতএব আমাদেরকে যেরকম একদম টপ টু বটম সবাইকে এই ট্রেন হার্ড যাতে আমরা ফাইটটা ইজি করতে পারি। এখন ট্রেনটা কিরকম হইতে হবে, যেরকম হচ্ছে যে হাতির বাচ্চা বা হাতি, একটা বন্য হাতিকে বা হাতির বাচ্চা যখন 2.5 থেকে 5 বছর বয়স হয় তখন তাকে কিন্তু ট্রেনিং করায়। সেই ট্রেনিংটা কিরকম, তার 4 হাত পা বেঁধে বড় বড় শক্ত গুড়ির সাথে টানা দিয়ে রেখে দেয়। এরকম এটা হয় প্রায় 3 মাস। 3 মাসে এই হাতির পায়ের মধ্যে রশি বেঁধে থাকার ফলে ঘা হয়ে যায়, তারপরে যে হাতি পোষ মানে। অতএব আমরা কিন্তু এই ট্রেনিংটাকে সেই হার্ডনেসটার মধ্যে যাইতে পারি না। আমরা ট্রেনিংটাকে একটা মানে সব জায়গায় আমি দেখছি একটা অর্নামেন্টাল, হ্যাঁ, এটা একটু শো করার জন্য, সামহাও দেখানোর জন্য। কিন্তু এই ট্রেনিংটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সেই যদি মানে মাইন্ডসেট ঠিক না থাকে, এই ট্রেনিংটা কেন দরকার সেটা একদম টপ টু বটম, মালিক থেকে শুরু করে অপারেটর পর্যন্ত ট্রেনিংটা জরুরি, এইটা যখন আমরা বুঝতে পারবো তখন আসলে ট্রেনিংটাও ভালো হবে, রেজাল্টটাও অটোমেটিকলি আসবে। ওকে, ধন্যবাদ স্যার। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানলাম যে ট্রেনিং আসলে সবার জন্যই দরকার। মূলত স্যার একটা মাইন্ডসেট, কেউ কোনো কোম্পানিতে ইন করার সাথে সাথেই তার মাথায় আসলে দিয়ে দিতে হবে ওই কোম্পানির কালচার সম্পর্কে এবং সেখানকার কি লেভেলের দক্ষতা থাকতে হবে। তাহলে আসলে যে আমরা বিভিন্ন সময় যেই দেখি যে অনুযোগ অভিযোগগুলো উত্থাপিত হয়, বিশেষ করে এই পাশাপাশি কাজ করতে গিয়ে স্কিলের অদক্ষতার কারণে তারা এক অন্যের থেকে পিছিয়ে পড়ে। তো
ট্রেনিং এর আসলে খুবই গুরুত্ব আছে এখানে। আমি স্যার যেহেতু ট্রেনিং ফিল্ডে কাজ করি, আমি দেখি যে আমরা বিশেষ করে ট্রেনিং এর ট্রেনিং ডিক্লেয়ার করি, অনেক সময় পার্টিসিপেন্ট আমরা পাই না। ওই একটা থাকে যে আসলে ট্রেনিংটাকে ওইভাবে গুরুত্বের সাথে নেয় না। তো আমি আশা করি আমাদের আজকে এখানে অভিজ্ঞ 3 জন আমার সাথে স্পেশালিস্ট আছেন বিভিন্ন সেক্টরের। আমার পরবর্তীতে এই প্রোগ্রামটি যারা দেখবেন একই ফিল্ডে, তারা বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নেবেন এবং তারা উপকৃত হবে যে আসলে কতটুকু গুরুত্ব ট্রেনিং এ। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে আরেকজন আছেন, দীর্ঘদিন ধরে এইচআরে সরাসরি কাজ করছেন, বিভিন্ন বিশেষ করে অনিমেষদা হলো রিক্রুটমেন্ট নিয়ে কাজ করেন। তো এই রিক্রুটমেন্ট করতে গিয়ে আপনার যে বিভিন্ন যে রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে গিয়ে যে চ্যালেঞ্জিং এর বিষয়গুলো পড়েন, এরকম কি কি ঘটনাগুলো আমরা একটু জানতে চাই। একজন দক্ষ কর্মী নিয়োগ করার ক্ষেত্রে আপনার আসলে কেন অনেক সময় আপনি পারেন না যে সেই লোকগুলো খুঁজে বের করতে, আসলে আরো কি কি দরকার এই যারা চাকরি জীবনে তাদেরকে ক্যারিয়ার ডেভেলপ করতে চায় এবং তারা ভালো একটা জব চায় ভালো প্রতিষ্ঠানে, তাদের সম্পর্কে তাদের জন্য যদি আপনি কিছু বলেন। জি, আসসালামু আলাইকুম। জাকির ভাইকে আমি সালাম জানাই। আর কাজ করেছি, আর যারা এই অনুষ্ঠানটা দেখতেছেন তাদেরকে এখন অনেক রাত, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম, আদাব। যে মেয়ে আছেন তাকে সেইখানেই শ্রদ্ধা অভিনন্দন জানাই। তো আজকের যে বিষয়টা, তো আমাকে স্পেশালি জাকির ভাই একটা বিষয় থ্রো করেছে, এটা হচ্ছে কি কি চ্যালেঞ্জ আমি ফেস করি রিক্রুটমেন্ট করতে গিয়ে। সো এখন আমি দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করতেছি, আজকে প্রায় 14 ইয়ার্স, 14 বছর। তো লং টাইম এই সেক্টরে আমি কাজ করতেছি। এখানে আমি কিছু বিষয়, স্যার অলরেডি বিনাল্লাহ স্যারে কিছু বিষয় তুলে ধরেছে যে অপারেটরের ক্ষেত্রে উনি এই কথাগুলো বলেছে। তা আমি ওদিকে না গিয়ে আমি যদি সবচেয়ে অপারেটর, তো এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। আমি ওই 5টা আজকে আমি কাজ করতে গিয়ে 5টা ডেজিগনেশন আমি ফাইন্ড আউট করেছি, যেখানে মানে এই জিনিসগুলো দক্ষতা না থাকলে, যত আমরা ট্রেনিং রিক্রুটমেন্ট করার সময় 3টা বিষয় লক্ষ্য রাখি, একটা হচ্ছে দক্ষতা, অভিজ্ঞতা, আর হচ্ছে যোগ্যতা। সাপোজ আমি 5টা ডেজিগনেশন এখানে মেনশন করি। একটা ফায়ার সেফটি অফিসার, ওনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো, অভিজ্ঞতা ভালো। এখন হোয়াই আই ক্যান্ট রিক্রুট সেই অভিজ্ঞ লোককে আমি কেন রিক্রুট করতে পারতেছি না? সবচেয়ে বড় কারণ হচ্ছে তার একটা জিনিস নাই, যেটা হচ্ছে দক্ষতা। অভিজ্ঞতা আছে, 10 বছর ধরে কাজ করেছে, সবকিছুই আছে, কিন্তু একটা সার্টিফিকেট নেই। সেই সার্টিফিকেট কি? দক্ষতার সার্টিফিকেট। যার ধরুন আমি এই ফায়ার সেফটি অফিসার যখন আমি রিক্রুট করতে যাই, তখন আমি অ্যাভেলেবেল লোক পাচ্ছি, বাট আই কান্ট রিক্রুট দ্যাট পিপল হু হ্যাজ নট, অর্থাৎ এই যে দক্ষতার যে সার্টিফিকেট তার নাই। আরেকটা, যেমন আমি আরেকটা উদাহরণ দিই, একজন আমি কিউএমএস ম্যানেজার রিক্রুট করতে গেছি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। ওনার সার্টিফিকেট আছে, অভিজ্ঞতা আছে, 20 বছর ধরে কাজ করতেছে, কিন্তু ওনার আমি যেখানে বর্তমান যুগে গার্মেন্টস চাচ্ছে যে আইএসও সার্টিফিকেট তার থাকতে হবে, অর্থাৎ একটা স্পেশাল দক্ষতা তার থাকতে হবে, সেই স্পেশাল দক্ষতা তার নাই। তো আমি দুটো উদাহরণ দিলাম। তেমনি আই ম্যানেজার রিক্রুট করতে গিয়ে দেখা যায়, এইচআর এক্সিকিউটিভ রিক্রুট করতে দেখা যায়, একজন এইচআর এক্সিকিউটিভ বিবিএ এমবিএ সবই করা আছে, কিন্তু তার বলা যায় যে আমি লেভেল সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নাই বা দক্ষতা নাই, তখন আমি রিক্রুট করতে পারি না। বেসিক্যালি যেটা হয়েছে, স্যার অলরেডি একটা জিনিস মেনশন করছে যে আমরা স্কিল অপারেটর খুঁজে পাচ্ছি না, যার দরুন প্রত্যেকটা ফ্যাক্টরির উচিত হচ্ছে একটা দক্ষ ট্রেনিং সেন্টার গড়ে তোলা। এখন দক্ষ ট্রেনিং সেন্টার আসলে সব ফ্যাক্টরিতে নাই। ওই যে স্যার সালাউদ্দিন ভাই বলেছে যে নাম কাওয়াস্তা চলতেছে, সত্যি নাম কাওয়াস্তা চলতেছে, যেখানে কোনো ট্রেনিং এর জন্য যে ইনভেস্টমেন্টের যে বিষয়, সেই জায়গাটাই কাজ করতেছে না। যার ধরুন যেটা হচ্ছে, আমাকে সবসময় সার্চ করতে হচ্ছে, প্রতি মাসে 200 লোক 300 লোক রিক্রুট করতে হচ্ছে। একটাই কারণ যে আমরা সার্চ করতেছি ফ্রেশার মার্কেটে অ্যাভেলেবল, ড্রপ আউট হচ্ছে, এগুলো নিয়ে কে অ্যানালাইসিস করতেছি না। অ্যানালাইসিস না করতে গিয়ে যেটা হয়ে গেছে যে আমি প্রতি মাসেই দক্ষ লোক আমাকে খুঁজে বের করতে হচ্ছে, কারণ রানিং লাইন, এখন এটা তো বন্ধ করা যাবে না।
এখন আমার ওদিকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারও নাই। তো এই জন্য আমি যেটা বলবো যে আমার এখানে এই লাইভের মাধ্যমে প্রত্যেকটা ফ্যাক্টরি যেন তার ব্যাকআপের জন্য হলো যেন একটা টেকনিক্যাল সেন্টার রাখে। আমি এটা সবাইকে একটু অনুরোধ করবো, কারণ বাজারে আপনি গেলে এই দক্ষ লোক আপনি খুঁজে পাবেন না, অ্যাভেলেবেল না। আমি দু একটা এক্সাম্পল দিচ্ছি, দু একটা এক্সাম্পলে দেখা যাচ্ছে যে আসলেই অ্যাভেলেবেল, কিন্তু দক্ষ লোক মার্কেটে নাই। এখন এই যে চ্যালেঞ্জেস গুলো, এটা যদি আমি বলা যায় মোকাবেলা করার জন্য প্রত্যেকটা ফ্যাক্টরি যদি এই কাজটা করে, যে একটা টেকনিক্যাল সেন্ট্রাল ট্রেনিং সেন্টার করে, যেটা অনেক ফ্যাক্টরি করে, আমি কারো ফ্যাক্টরির নাম নেব না যেহেতু একটা লাইভ একটা বিষয়, তো এখানে মার্কেটিং করার কোনো জো নাই। তো এই জন্যই আমি বলবো যে আমি অভিজ্ঞতা এবং একাডেমিক যোগ্যতা আমার আছে, বাট মার্কেটে অ্যাভেলেবেল দক্ষতা পাচ্ছি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জেস। থ্যাংক ইউ জাকির ভাই। ওকে, ধন্যবাদ গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য। আমি আবার এখন যাব আকবর স্যারের কাছে। স্যার, এই যে আমরা এতক্ষণ শুনলাম যে আসলে আমরা একটা সার্টিফিকেট নাই, কিংবা যে যে ফিল্ডের জন্য জব খুঁজছি সেখানকার কোনো আসলে কোনো ট্রেনিং আমরা করি না। এটা হলো ইন্ডিভিজুয়াল। স্যার, প্রত্যেক পার্সনেরই এই ট্রেনিং গুলো করা উচিত কিনা, কিংবা প্রতিষ্ঠান থেকে ট্রেনিং সেন্টারের মাধ্যমে অন দ্য জব ট্রেনিং করানো। তো এখানে স্যার আপনার দৃষ্টিতে আমাদের এই পোশাক শিল্পী কর্মীদের প্রধানত আসলে স্যার কোন কোন বিষয়গুলো আমরা একবার শুনছি যে ল্যাকিংস গুলো কোথায় আছে, এখন হলো আমরা যেটা জানবো যে এই শিল্পী কর্মীদের জন্য কি ধরনের ট্রেনিং সবচেয়ে বেশি কার্যকর, এবং প্রত্যেকে কোন কোন বিষয়গুলোতে স্যার প্রোঅ্যাক্টিভ হয়ে ট্রেনিং গুলো নিজেদের থেকে করে নিতে পারে। থ্যাংক ইউ জাকির সাহেব। এখন আমার হাতে যেটুক সময় আছে সেটুক সময় এর ভিতরে আমি টোটাল জিনিসটাকে যদি সামারি করি, আমাকে একটু দ্রুত যেতে হবে। আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, তাহলে অনেক প্রশ্নের উত্তর পাবেন। এক নাম্বার একটা কথা, আপনি গর্তে পড়ে গেছেন, আপনাকে গর্ত থেকে যখন আমি তুলবো, উপর থেকে হাত দিয়ে তুলবো, তখন আপনি আপনার পাটা দিয়েও কিন্তু গর্তের গায়ে একটু একটু করতে হবে, তখন আমি তুলতে আপনাকে পারবো। কিন্তু আপনি যদি নিচে ঝুলে থাকেন, আপনি যদি কোনো চেষ্টা না করেন ওঠার, তাহলে আমি আপনাকে শত চেষ্টা করেও তুলতে পারবো না, কারণ আপনি তো নিজেকে ছেড়ে দিয়ে রেখেছেন। গার্মেন্টস শিল্পে কিছু লোক ইতিমধ্যেই আছে যে আমি উপস্থিত থাকলেই, এতটা থেকে এতটা উপস্থিত থাকলেই এত টাকা পাবো। সুতরাং এমন অনেক হেল্পার আছে যে কোনোদিনও অপারেটর হতে চায় না, সুতরাং তাকে আপনি জোর করে অপারেটর বানাতে পারবেন না। নাও সালাউদ্দিন সাহেব যে কতগুলো আয়াতের নাম্বার বললো এবং আয়াতগুলো বললো, তার পরিপ্রেক্ষিতে আমি একটু বলছি। সেটি হলো যে আপনি অপারেটর এখনই, যদি কোনো দক্ষ অপারেটর হয়, দক্ষ অপারেটর এখনই মেশিনের সুইচ অন করে দিলে সাথে সাথে 10 পিস হলেও সে দিতে পারবে। কিন্তু কোনোভাবেই আপনি একজন সুপারভাইজার বলেন বা অন্য কেউ বলেন, ওই দক্ষ অপারেটর ছাড়া অন্য কেউ সাথে সাথে প্রোডাকশন দিতে পারবেন না। কিন্তু যখন আপনি সুপারভাইজার নিয়োগ সে মানুষের নাম না জানার আগে তার সাথে হয় যে তুমি এত পিস প্রোডাকশন দাও, তোমাকে 120 পিস দিতে হবে, 130 পিস দিতে হবে। তো রহিম না করিম তার নাম বা কিছু জানার আগেই তুমি 120 পিস দাও, ল্যাঙ্গুয়েজটা এই, মানে গুড মর্নিং এর আগেই 120 পিস চাই। এতে প্রথম অবস্থায় হাত থেকে বেরিয়ে যাচ্ছে মায়া মহব্বত বা এই কোনো বন্ডিং হচ্ছে না, সুতরাং যতই চাই মন থেকে এটা আসছে না। এটি একটি ব্যাপার। এটি মিড লেভেল ম্যানেজমেন্টকে আমরা দোষী সবসময় করে থাকি, কিন্তু মিড লেভেল ম্যানেজমেন্ট জয়েন করার প্রথম দিনটা আমরা তার কিছু পার্সেন্টেজ আমরা কম গ্রহণ করি, কিন্তু দ্বিতীয় দিন করি না। কিন্তু 2 দিনে একটি মানুষ এই 60 জন 65 জন বা 74 জন যদি মেশিনের লাইন হয়, এতগুলো মানুষের সাথে কানেক্টিভিটি সম্ভব না। তার সাথেও কোয়ালিটি ডিপার্টমেন্ট বলে একটি ডিপার্টমেন্ট আছে।
এটি গেল মিড লেভেল ম্যানেজমেন্টের একটি বিষয়। তৃতীয়ত অনিমেষ সাহেব যে কথাটি বললেন সে কথাটির ইয়েতে বলি, অনিমেষ সাহেব নন প্রোডাকশন সাইডের কথা বলেছেন, আমি সেটিকে একটু নন প্রোডাকশন এবং প্রোডাকশন মিলিয়েই বলি। বর্তমানে গার্মেন্টস শিল্পে আগে লোকজন গার্মেন্টস শিল্পের লোকের সাথে মানুষ বিয়ে দিতে চায়নি, কারণ ব্যাংকের লোকরাও না ধরতো গার্মেন্টসের লোক আসছে, খলিফা আসছে। কিন্তু বর্তমানে গার্মেন্টসই একটি শিল্প, যে শিল্পে ইভেন এয়ারফোর্স থেকে রিটায়ার করে এখানে এসে কাজ করে। আমার এই 30 বছরে আমি 3 জন জজ পেয়েছি, তারা রিটায়ারমেন্টের পরে এসেও কর্পোরেট অফিসে কাজ করেছে। সুতরাং এই একটা শিল্প বাংলাদেশে, যে জায়গায় সুইপার থেকে আপনার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার পর্যন্ত, ফার্মাসিস্ট পর্যন্ত আপনি সবই পাবেন। সুতরাং এখন এই ক্ষেত্রে যে সময় গার্মেন্টস শিল্পটা চালু হয় সে সময়ে প্রাতিষ্ঠানিক এত শিক্ষা চালু হয়নি, যার জন্যে এটি একটি ক্রাইসিস রয়েছে। দ্বিতীয় একটি উদাহরণ দেই, যখন তাজরিন গার্মেন্টসে আগুন লাগে তার আগ পর্যন্ত অনেক ফ্যাক্টরিতেই আপনার ফায়ার অফিসার ছিল, কিন্তু খুব কম লোকেরই সার্টিফিকেট ছিল। সার্টিফিকেট তখন ওই সময়ে ছিল ইলেকট্রিশিয়ানদের কিছু, যদি আপনি 15 জন থাকে 15 জনের ভিতরে 3 জনের ছিল ক খ গর ভিতরে একটা। কিন্তু তাজরিন গার্মেন্টস হওয়ার পরে যখন ফায়ার সার্ভিসও এই জায়গায় একটি দেয়, তখন আস্তে 6 মাসের একটা ট্রেনিং চালু হয় এবং ওই সময়ের পর থেকে ফায়ার অফিসারদের একটা ডিমান্ড, একবারে ডবল স্যালারির একটা ডিমান্ড তৈরি হয়ে যায়। তারপর থেকে এটা আবার কিন্তু সেই ডিমান্ডটা আবার কমে আসছে, কারণ অ্যাভেলেবেল রিসোর্স এখন বাজারে চলে আসছে। একটি উদাহরণ দেই, বাংলাদেশে, আমি অনেকদিন আগের কথা বলছি, বাংলাদেশে আপনি একটা ইন্ডাস্ট্রি চালাতে গেলে আপনার সিভিল হয়তো প্রথম অবস্থায় কনস্ট্রাকশন পিরিয়ডে লাগতেছে, আর যারা সবসময় কনস্ট্রাকশনের উপর থাকে তাদের তো সিভিল একটা টিম থাকেই। তাছাড়া প্ল্যাম্বিং এগুলো তো সিভিলের পার্ট, একজন সিভিল জুনিয়র হলেও লাগে, ফোরম্যান লাগে। কিন্তু ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এটা তো মাস্ট। তাহলে ইঞ্জিনিয়ারিং এবং ইউটিলিটি ডিপার্টমেন্টের হেড হতে হলে পারফেক্ট সেই হবে যে ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বুঝবেন ব্যাপারটা, ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কিন্তু বাংলাদেশে ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রডিউস হয় না। এখন ওই পয়েন্টে চলে আসি, যে পয়েন্ট ওনারা 2 জন ইয়ে করেছে, যে 10 বছর সে চাকরি করেছে কিন্তু এই জিনিসটা তার নাই। এখন বোঝেন, এই যেসব প্রতিষ্ঠানে ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ার নাই সেসব প্রতিষ্ঠান কি চলছে না? একটি প্রতিষ্ঠানের কথা বলি, সে প্রতিষ্ঠানে 22,000 লোক, সে প্রতিষ্ঠানের যে ইউটিলিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সে প্রতিষ্ঠান নির্বিঘ্নে চলছে। ছোটখাটো ট্রাবল শুটিং এটা সব জায়গায় থাকবে। কেন চলছে? কারণ উনার ইচ্ছা ছিল, চাহিদা ছিল। উনি ইলেকট্রিক্যাল পড়ার পরও উনি সে সময় ইন্টারনেট না থাকাতে উনি ঢাকার নীলক্ষেত থেকে বই কিনে নিয়ে এসেছে। তারপরে যখন জেনারেটর ওভারহলিং হয়েছে তখন সারাদিন সেখানে দাঁড়িয়ে থেকেছে, ওখানে গেট পাস সাইন করছে, ওখানে সবকিছু করেছে। সুতরাং এই যে আগ্রহটা ছিল থাকাতে উনি পরবর্তীতে কিন্তু ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়ে যায়। সার্টিফিকেট কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ কাউকে সেভাবে ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দিচ্ছে না। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং একমাত্র ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে সিভিল ছাড়া অন্যান্য বিষয়ে সামান্য পড়ানো হয়, কিন্তু তারা এসে গার্মেন্টসে এসে তারা তো ওই জাতীয় কাজ পায় না। সুতরাং ওই জিনিসগুলো অপারেটরের মতো কিছুটা ভুলতে থাকে। এখন আমি আবার আগের কথায় ফিরে আসি, ভিতরে যদি আমার ইচ্ছা থাকে, এই ইচ্ছাটা যদি জ্বলন্ত ইচ্ছা থাকে, তাহলেই আমি এই জিনিসটা ক্যাপচার করতে পারবো। অপারেটরের মতো, আমি হেল্পারের মতো যে সকাল 9টায় আমি ঢুকবো, বিকাল সন্ধ্যা 7টায় বাড়াবো, আমি এত টাকা পাবো, তাহলে কেন আমি হেল্পার হয়ে প্রতি মুহূর্তে সুপারভাইজারের কাছে প্রেশার নিয়ে আমি কেন এই পেরেশানিটা নিব? এই জন্যে আপনি যে কোনো গার্মেন্টসের যে কোনো সময় আপনি টেস্ট করে দেখবেন যে 11 বছর হয়ে গেছে হেল্পার আছে, 7 বছর হয়ে গেছে হেল্পার আছে, কিন্তু স্বাভাবিকভাবে 3 মাসের বেশি কেউ হেল্পার থাকা উচিত না। কিন্তু
ওর সাথে জয়েন করেছে এমন অনেক হেল্পার আছে যে সে সিনিয়র অপারেটর হয়ে বসে আছে। কেন? কারণ সে কি করেছে, সে যে মেশিনের সামনে দাঁড়িয়েছিল সে মেশিনের দিকে, নিডল পয়েন্টের দিকে, হাতের যে টানটা, যে টানের ক্ষেত্রে গ্যাদারিং বা পাকারিং এ জাতীয় হয়, সেগুলো সে ভালোভাবে লক্ষ্য করেছে, অনুধাবন করেছে বলেই সে কিন্তু আবার লাঞ্চ টাইমে আগে লাঞ্চ করে এসে মেশিনে বসে একটু ট্রাই করেছে, না হলে মেশিনের পার্টসগুলো শিখেছে। তারপরেও এমন অনেক হিস্ট্রি আছে যে অফিস শেষে যেয়ে 800 টাকা দিয়ে একটা ট্রেনিং সেন্টারে মেশিনে বসে একটু হাতটা চালু করে নিয়েছে, যাতে ওই অপারেটরটা যখন টয়লেটে যাবে, দিনে 4 বার যখন টয়লেটে যাবে, ওই 4 বার অন্তত কিছু শিখি। প্রতিদিন 4 বার করে যদি 1 মাসে, তাহলে যদি আমি 90 থেকে 120 বার যদি আমি মেশিনটাতে বসতে পারি, তাহলে কিছুটা তো দক্ষতা অর্জন করব। আর ও 120 বার বসাতে আপনার যদি 15 বার কোনো অফিসারের চোখে পড়ে বা সুপারভাইজারের চোখে পড়ে, স্বাভাবিকভাবে সবাই তো আর ভাই বোন না, সবাই তো আত্মীয় স্বজন না, তারা কিন্তু পরবর্তীতে তাকে একটু প্রমোশনের জন্য রেকমেন্ড করতে পারে। হয়তো স্কিলে, ইফিসিয়েন্সিতে একটু কম থাকবে, সেটা যখন মেশিনে বসবে আর রানিং একটা ফ্লোরের ভিতরে, রানিং একটা লাইনের ভিতরে পড়ে যাবে, তখন অটোমেটিক হাতটা চলে আসবে। কারণ ডোবার ভিতরে কচুরিপানা জন্মায়, কিন্তু আপনি কোনো সময় খরস্রোতা নদীতে, জলপ্রপাতের যে ধারার যে নদীতে, সেই জায়গায় কোনো কিন্তু কচুরিপানা দেখবেন না। সুতরাং যে জড়তা থাকে, যখন মেন লাইনে স্ট্রিমের ভিতরে আপনি ফ্লোতে চলে আসবে, তখন অটোমেটিক সেটা চলে আসে। তার জন্য হয়তো 2-4 দিন একটু আপনাকে লাইনটা একটু স্লো থাকে বা ওই জায়গায় বটলনেকটা তৈরি হয়। সুতরাং এখানে আমার ইচ্ছা থাকতে হবে প্রথম, দ্বিতীয়ত হলো আমার সুপারভাইজারেরও ইচ্ছা থাকতে হবে যে আমাকে তুলবে, তৃতীয়ত পরিস্থিতি। এখন পরিস্থিতিটা আবার 2 ভাগে বিভক্ত, সেটা হলো ওই ফ্যাক্টরির পরিস্থিতিটা কি, আর দ্বিতীয় আমার মানসিক পরিস্থিতিটা কি, আমি কি এইটুকুতে সন্তুষ্ট, না আমি আরো উপরে উঠবো, আমার ডিমান্ড ক্রিয়েট তৈরি করব। সুতরাং এই সব কিছুর সম্মিলন যদি না হয়, তাহলে এই সমস্যাটার সমাধান সম্ভব না। এটি একটি ইন্টিগ্রেটেড প্রবলেম। তবে ট্রেনিং সেন্টার এটি অবশ্যই দরকার। ট্রেনিং সেন্টারে কি হয়, যখন কিছু অপারেটর আছে, তারা অপারেটর থেকে কিছুদিন পরে হেল্পার হিসেবে কাজ করতে করতে অপারেটরের কাজটি ভুলে যায়। তারা স্কিল থাকার পর ওই কাজটি ভুলে গেলে, সে যদি মাত্র 7 দিনের জন্য ট্রেনিং সেন্টারটাতে যে ওই প্রসেসটা করে আসতে পারে, তাহলে মেন লাইনে আবার লাইনে মেশিনে বসতে পারে। সুতরাং ট্রেনিং সেন্টারের বিকল্প নেই। কারণ একটা কথা আছে, যদি গার্মেন্টসে স্টোর না লাগতো, তাহলে স্টোরেও মেশিন বসায় দিত যারা হেড আছে তারা। সুতরাং সেই জায়গায় ট্রেনিং সেন্টারটা বের করে নিয়ে আসাটা একটি বিশাল চ্যালেঞ্জ। যে জায়গায় বিজিএমএ বিকেএমএ সমস্ত পয়সা দিয়ে দিচ্ছে, এবং এই জায়গায় ট্রেনারের খরচ, কোঅর্ডিনেশনের খরচ, আপনার র মেটেরিয়ালের খরচ, কাগজের খরচ, কলমের খরচ, নিডিলের খরচ, ওই অপারেটরের বেতন পর্যন্ত সব কিছু দিয়ে দিচ্ছে, ওই জায়গার ভাড়াটাও দিচ্ছে, কিন্তু ওই অবকাঠামোটাই আমরা দিতে পারছি না বলেই এটার আমরা জুসটা নিতে পারছি না। সুতরাং এই প্রবলেমটা আমরা কারোর ঘাড়ে চাপাই দিতে পারবো না, এটা আমাদেরকে বহন করতে হবে। আর বাদ বাকিটা বহন করবে হলো এক ওই অপারেটর বা ওই কর্মী, দ্বিতীয় তার সুপারভাইজারও চাইতে হবে। তাই বলে শুধুমাত্র নিজের ভাই বা নিজের চাচাতো ভাইকে প্রমোট করবো, নো, সবাইকে। যে লাঞ্চ 10 মিনিট আগে শেষ করে এসে মেশিনে একটু বসে হাত চালু করলো, তার মানে তার ভিতরে কাজ করছে যে আমাকে উন্নতি করতে হবে। সুতরাং তাকে, সে হাঁটু পানিতে নেমেছে, আমাকে নামতে হবে ওই জন্য কোমর পানিতে, আমি একটু কোমর পানিতে নেমে ওকে উপরে তুলবো। এই তাহলে সম্মিলনেই একটি ভালো রেজাল্ট আসবে। ওকে, থ্যাংক ইউ স্যার। আমরা আপনার কাছ থেকে আরো শুনবো স্যার। আমরা একটু স্যার সালাউদ্দিন স্যারের কাছ থেকে একটু একেবারে প্র্যাকটিক্যাল কোনো উদাহরণ দিয়ে যদি স্যার আমাদেরকে আসলে কিভাবে ট্রেনিং একটা দৃশ্যমান পরিবর্তন নিয়ে আসতে পারে কোনো একটা প্রসেস কিংবা প্রোডাকশনের ক্ষেত্রে, এরকম একটা আমরা উদাহরণ বেস একটা বক্তব্য জানতে চাই স্যারের কাছ থেকে। প্র্যাকটিক্যাল বিষয়গুলির মধ্যে যদি প্র্যাকটিক্যাল দেখি, আমরা
এই সময় দেখা যায় যে আমাদের ফ্লোরে নতুন একটা স্টাইল আসছে, এই স্টাইলটা আমাদের অপারেটর আমরা আগে কখনো এই প্রসেসটা করেনি। তখন যেটা দেখা যায় যে আমরা কি করি, ওই অপারেটর কারা কারা পোটেনশিয়াল অপারেটর ওই প্রসেসের জন্য তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আইসোলেট, ওই যে একটা ট্রেনিং লাইন থাকে সেই লাইনে আমরা নিয়ে যেয়ে আমরা কি করি, তাকে দিয়ে ওই প্রসেসগুলি একটা প্রোটোটাইপ স্টিচ করায়, যাতে সে ওই প্রসেসটার সাথে ফিমিলার হয়। যখন আমরা লাইন লেআউট করি প্রোডাকশনের জন্য, ওই অপারেটর গুলিকে তখন ওই প্রসেস গুলিতে বসানোর ফলে যেটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ মনে হচ্ছিল প্রথম দিকে, যে এই প্রসেসটা আমরা পারবো না, এই স্টাইলটা আমরা পারবো না, কোয়ালিটি আসবে না, প্রোডাকশন অন টাইমে হবে না, দেখা যায় যে খুব স্মুথলি সেই প্রসেসটা হয়ে যাচ্ছে, প্রোডাকশনটা হয়ে যাচ্ছে, আল্লাহর রহমতে শিপমেন্টও হয়ে যাচ্ছে। এরকম বহুবার হয়েছে আমাদের ক্ষেত্রে, এরকম হয়, বা এই ব্যাপারে আমরা সবসময় এইভাবেই কাজটা করি। তো এটা একটা মানে সবসময় হয়। অতএব গার্মেন্টসে এই স্কিল ডেভেলপ, তারপরে হচ্ছে যে ট্রেনিং, এটা সবসময় এই জিনিসটা একটা চলমান প্রক্রিয়া, এটা হচ্ছে, এবং এই কারণেই আমরা ওই বিভিন্ন ডিফিকাল্টিস গুলি আমরা ওভারকাম করতে পারি। আমাদের অপারেটররা খুব কুইক লার্নার, তারা কাদা মাটির মতো, তারা খুব দ্রুত শিখতে পারে, সেই জন্যই আজকে বাংলাদেশে এখনো ইন্ডাস্ট্রিটা আছে। তারা অনেক ফ্লেক্সিবল, অতএব আমরা তাদেরকে কাজে লাগাইলে পারে আমাদের ইন্ডাস্ট্রিটা আরো ভালো, বা আমাদের আনপ্যারালাল কম্পিটিটিভ হয়ে দাঁড়াবো আমরা পুরো বিশ্বে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমার বিশ্বাস। আমরা যদি এরকম জাকির সাহেব, আপনি একটা প্রশ্ন করেছিলেন, আর সালাউদ্দিন সাহেবের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার একটু কথা বলার ছিল। আপনার হাতে কয় মিনিট সময় আপনি আমাকে দিতে পারবেন? 3 মিনিট স্যার। এই প্রেক্ষাপটে জাকির সাহেব, আপনি একটা পয়েন্ট বলেছিলেন যে ট্রেনিং এর জন্য লোক পান না পেয়ে। যে কোনো স্ট্যান্ডার্ড সিস্টেমে যখন ম্যানপাওয়ার প্ল্যানিং করা হয়, ম্যানপাওয়ার প্ল্যানিং এর ভিতরে ট্রেনিং এর জন্য একটা বাফার টাইম ঢুকাই দেওয়া থাকে, এবং পাশাপাশি অ্যাবসেন্টের জন্যও একটা কুশন রাখা হয়। যখন এই কুশনটা রাখা হয় কিন্তু এই কুশনটা ঠিকভাবে ইউজ না হয়, তখনই লাইন থেকে লোক ট্রেনিং এর জন্য দিতে পারবে না, স্কিল ট্রেনিং এর জন্যই দিতে পারে না, আর সফট স্কিল তো পরের কথা, আপনি বোঝেন। এছাড়া এখন সালাউদ্দিন সাহেবের কথার সাথে সঙ্গতি রেখে একটা কথা বলি, কোনো প্রতিষ্ঠানে এমন হয় যে কোনো ক্রিটিক্যাল প্রসেস থাকে, যে প্রসেসগুলো না স্টক না থাকাতে পরদিন সকালবেলা স্লো হয়ে যায়। সেই ক্ষেত্রে কি করা হয়, সেই ক্ষেত্রে ওই কয়েকজনকে রেখে তারা পাইল আপ করে রাখে, পরদিন যাতে সকালবেলায় অসুবিধা না হয়। এখন আমার যদি ইচ্ছা থাকে, আমি যদি ওটা না জানি, তাহলে আমি যদি একটু রিকোয়েস্ট করে হলেও ওই জায়গায় যদি থাকতে পারি এবং আমি যদি একটু শিখতে পারি, তাহলেও কিন্তু আমার আমি ওই স্কিলের নিচুর লেভেল থেকে না হয় ঢুকলাম, কিন্তু ওই স্কিলটা হয়তো অত্যন্ত হাই একটা স্কিল। সুতরাং আপনার প্রথম প্রশ্নটার উত্তর দিয়ে দিলাম, সালাউদ্দিন সাহেবের সাথে এই পয়েন্টটাও অ্যাড করলাম যে সালাউদ্দিন সাহেব যেহেতু বলেছে এটা ফ্লেক্সিবল, আসলেই দে আর ফ্লেক্সিবল যদি আমরা তাদেরকে অপারেট করতে পারি। চাকু দিয়ে আপনি আপেল কাটবেন না আপনার উপরে। থ্যাংক ইউ স্যার। আমরা আসলে একটু সময় শেষের দিকে চলে এসেছি, এজন্য আরো বিস্তারিত আলোচনা করতে পারছি না আজকে। আমরা অন্য কোনো সেশনে আবার ইনশাআল্লাহ আরো ব্যাপকভাবে আলোচনা করব, কিভাবে আসলে প্রোডাকশনের সাথে এই বিষয়গুলোকে এইচআর এর সাথে সম্পৃক্ত হয়ে এইচআর এবং এই ক্ষেত্রে সরি ফর ইন্টারাপশন, এই ক্ষেত্রে এইচআর এবং যদি কম্বাইন কাজ করে তাহলে 50% কাজটা সমাধান হবে, বাদ বাকি 50%টা রয়ে যাবে গার্মেন্টস প্রোডাকশন ফ্লোর, যারা প্ল্যানিং এবং প্ল্যানিং এর সাথে কাজ করে একটু ফাইন টিউন করবে, তাহলেই এই কম্বাইন্ড ইফোর্টে একটা সাইনার্জিক রেজাল্ট আসবে। ধন্যবাদ।
ওকে, থ্যাংক ইউ স্যার। আমরা ইয়ের কাছে যাচ্ছি, আবার অনুমেশদার কাছে যাচ্ছি। যে আপনার হায়ারিং এর ক্ষেত্রে আপনি যখন লোকজন করেন, তো আমরা এবার স্পেসিফিক আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা যদি, আপনি যেহেতু সফট স্কিলের কথা বলছেন এবং অফিসার এন্ড অ্যাবাভ রিক্রুটমেন্টের কথাটা আপনার এতে তুলে আসছে এখানে, তো আমরা যেটা দেখি যে সাধারণত আমরা যদি একজন ট্রেনিং অফিসার হিসেবে নিতে চাই, তার জন্য আমাদের কি কি রিকোয়ারমেন্ট গুলো আসলে থাকতে হয় একজন কর্মী হিসাবে, তাকে আমরা কি কি দেখবো, এবং ধরেন যদি আমরা 1 বছর মিনিমাম অভিজ্ঞতা চাই, সেক্ষেত্রেও তাদের জন্য কি কোন কোন স্পেসিফিক ট্রেনিং গুলো লাগবে ম্যান্ডেটরি, যাতে তার ক্যারিয়ারটা সামনে এগিয়ে নিতে খুবই হয়, যে সুবিধা হবে। পরামর্শমূলক কথাগুলো আর কি। আপনার শব্দটা বোঝা যাচ্ছে না। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন এখন? খুব আস্তে। আচ্ছা, আমি অনিমেষ সাহেবের পক্ষ থেকে আমি যে জিনিসটা বলি, আপনি বলেছেন যে অফিসারের নিম্নতম কি ধরনের যোগ্যতা। নাও ক্যাপাসিটি বা যোগ্যতার একটি ম্যাট্রিক্স স্বাভাবিকভাবে এইচআর কে করতে হয়, আর আইর জন্য করতে হয় প্রসেস ওয়াইজ তারা ম্যাট্রিক্স থাকে, যে কোন প্রসেসে কোন ক্রিটিক্যাল, মেজর, নর্মাল, এই অনুযায়ী আইর যে ম্যাট্রিক্স থাকে সেটা অপারেটর লেভেলের জন্য, এইচআর এর কাছে থাকে অন্য লেভেলের জন্য, আবার ইলেকট্রিশিয়ান ইউটিলিটি ডিপার্টমেন্টের কাছে থাকে সেটার জন্য, আবার ফেব্রিক ডিপার্টমেন্টে কাছে থাকে ফেব্রিকের জন্য, কোনটা লিলিয়ান ফেব্রিক, কোনটা টুইল ফেব্রিক, কোনটা ক্যানভাস ফেব্রিক, কোনটা কালার ব্লিড করবে, কোনটা স্প্যান্ডিক্স কি, কোনটা শ্রিঙ্কেজ কি, এগুলো এই যে ম্যাট্রিক্সগুলো এটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট এর উপর নির্ভর করবে। সুতরাং আপনি এইচআর অফিসারের যে, আমি যদি অ্যাডমিন এইচআর কমপ্লায়েন্স অফিসার এবং মার্চেন্ডাইজিং এটাকে যদি আমি ফোকাস করি, তাদের ওই 1 বছর অভিজ্ঞতা, তাদের কয়েকটা জিনিস তাদের দরকার পড়বে ইংলিশ পড়ার যোগ্যতা, 2 ইংলিশটা একটু ভালোভাবে, একবারে পুরো ভালোভাবে না, একটু ভালোভাবে লেখার যোগ্যতা, তৃতীয়ত বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে অন্তত কোনটা কম্পিউটারের কোনটা পাওয়ার বাটন সেটা যদি না জানি, ইউপিএস এর পাওয়ার বাটন যদি না জানি, সেটা আবার চলবে না। সুতরাং একজন অ্যাডমিন এইচআর কমপ্লায়েন্স মার্কেটিং কমার্শিয়াল এদের অফিসিয়াল জব, এদের এক ধরনের ক্রাইটেরিয়া, ইলেকট্রিশিয়ান ফ্লোর টেকনিশিয়ান তাদের এক ধরনের ক্রাইটেরিয়া, প্রোডাকশনের সুপারভাইজারের একজন ক্রাইটেরিয়া। কারণ কিছু কিছু ভালো প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠান কোয়ালিটি ডিপার্টমেন্ট এবং সুপারভাইজার টু বা সুইং ফ্লোরে, তারা যদি সুইং করতে, একটা বডি সুইং করতে না পারে, তাদেরকে নেওয়াই হয় না, তারা কোয়ালিফাই করে না। কারণ প্রথমে তারা এসে যায় হলো স্যাম্পল সেকশনে, ওই জায়গায় ডিসকোয়ালিফাই করলে তারপরের প্রসেসে তো আসতেই পারে না। সুতরাং এই যে আপনি এই প্রশ্নটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট এই ক্রাইটেরিয়াটা তারা তৈরি করে ফেলে। সরি, আমারটা মনে হয় আকবর স্যার কভার করে গেছে। আমি বেসিক্যালি একটা বিষয় নিয়ে আমার খুব ইচ্ছে ছিল কথাটা বলার। এটা বিষয়টা ছিল নেসেসিটি, অর্থাৎ আমাদের এই যে শিল্প অর্থাৎ এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ট্রেনিং এর নেসেসিটিটা নিয়ে আমি কয়েকটা জিনিস আসলে আমি স্টাডিও করেছিলাম আজকে বিকেলের দিকে। তো আমি বিষয়টা বেশি না 2-1 মিনিট একটু যদি জাকির ভাই যদি একটু সুযোগ দিতেন, যেহেতু আমার মনে হয় আমি ছুটে গেছিলাম, স্যার কভার আপ করে ফেলেছে তো এই বিষয়টা নিয়ে। তো বেসিক্যালি যেটা হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রিতে নেসেসিটি যদি বলি, আমাদের ট্রেনিং এর নেসেসিটিটা কেন, এই নেসেসিটিটা যদি না বুঝি তাহলে আমার মনে হয় এই আলোচনা মনে হয় সম্পূর্ণ হবে না। তো বেসিক্যালি যেটা হচ্ছে বুস্টিং দ্য এমপ্লয়ি স্কিল নাম্বার 1, আমি পরে এক্সপ্লেনেশনে যাব অথবা এক বছরও এক্সপ্লেনেশন দিতে পারে। বুস্টিং দ্য এমপ্লয়ি স্কিল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইমপ্রুভিং প্রোডাক্টিভিটি, অর্থাৎ আমাদের প্রোডাক্টিভিটিটা ইমপ্রুভমেন্ট করা। নাম্বার 3 হচ্ছে প্রোডাক্টিভিটি উইথ কোয়ালিটি, অর্থাৎ নাম্বার 3 কোয়ালিটি। আর
আরেকটা হচ্ছে সেফটি অ্যান্ড কমপ্লায়েন্স, যেটা আমি স্পেশালি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ট্রেনিং এর নেসেসিটি বোঝার জন্য এই কথাগুলো বলতেছি। লাস্ট ওয়ান হচ্ছে এটা হচ্ছে কালচারের সাথে, অর্থাৎ ফ্যাক্টরির যে কালচার, এই কালচারের সাথে কন্টিনিউটি রাখার জন্যই ট্রেনিং এর নেসেসিটিটা দরকার। যদি আমি এক কথায় যদি বলি, ইমপ্রুভ দ্য ইন্ডিভিজুয়াল লেভেল, অর্থাৎ আরেকটা লেভেলে তাকে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে মূলত নেসেসিটি। এখন বুস্টিং দা যেটা এমপ্লয়ি স্কিলের কথা বলতেছে, এখন স্কিলটা তো আমি যদি একেবারে ইন জেনারেল কথা বলি, দুই ধরনের স্কিল, সফট স্কিল এবং টেকনিক্যাল স্কিল। এখন আপনি যদি আমাকে বলেন যে সফট স্কিল বিষয়টা আসলে ওনাদের কতটুকু দরকার বা অনিমেষ সাহেব, আমাকে যদি একটু সুযোগ দেন, আমি বলার পরে যদি কোনো জায়গাটা গ্যাপ থাকে আপনি গ্যাপটা যদি একটু কভার করতেন, আমি একটু আপনার কথাটা একটু সাম আপ করে দিই, যদি আপনার অনুমতি দেন। হ্যাঁ, অফকোর্স অফকোর্স। নাও আমার ফ্যাক্টরি যদি বসেও থাকে, আমার প্রতিদিনের একটা খরচ আছে। নাম্বার 2, প্রতি বছর যখন যাবে একটা টাকা আমাকে মিনিমাম বাড়াতে হবে, সেটা ওয়ার্কারদের যে পার্সেন্ট হোক, স্টাফদেরও তার উপরে যেতে হবে। তা না হলে হাইয়েস্ট লেভেল ওয়ার্কারের স্যালারির সাথে স্টাফের গ্যাপ না থাকলে ডিমোটিভেশন হবে। এরপরে আপনি আসেন টোটাল ইনফ্লেশনের কারণে, দ্রব্যমূল্য সবকিছু বৃদ্ধির কারণে, এদিকে বায়ার দীর্ঘদিন কোনো কস্ট যদি বৃদ্ধি না করে, তাহলে আপনি প্রফিট আর ইয়ের মাঝখানে কস্ট অফ গুডস সোল্ড, এটার মাঝখানে শ্রিঙ্ক হতে হতে আপনার তাহলে ব্রেদিং কোনো স্পেস থাকবে না। সেফটি যদি না থাকে তাহলে তো সে বাঁচবেই না, বাঁচলে না টাকা পয়সা ইনকাম করার রাস্তা। আর কালচার, প্রতিষ্ঠান যদি টিকে থাকে, কালচার যদি ঠিক না থাকে তাহলে, সুতরাং একটা কথা আছে পিটার এফ ডাকারের, কালচার ইজ স্ট্র্যাটেজি অ্যাটস ব্রেকফাস্ট। মানে কালচারটা, স্ট্র্যাটেজি যত ভালোই হোক, কালচার যদি ঠিক না হয় স্ট্র্যাটেজিটাকে সে খেয়ে ফেলবে। সুতরাং কালচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কালচারটা একটা জিনিসের সমন্বয় না, স্কিল হয়তো 10টা 20টা 15টা, কিন্তু এই কালচারটা যে দেখেন, কালচারটা আপনি 750 কালচারের চেয়ে হয়তো তার চেয়েও বেশি, প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠানে ফরম্যাটের চেয়ে অনেক বেশি কালচার, প্রতিটা স্টেপে কালচার। অনিমেষ, সরি ফর দ্য ইন্টারাপশন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনি এক্সপ্লেনেশন করেছেন সুন্দর করে। বেসিক্যালি ট্রেনিং এর এই যে নেসেসিটিটা, আমি এই যে 5টা বিষয় বললাম, এটা হচ্ছে সাস্টেইনেবিলিটি, অর্থাৎ আরএমজি কে যদি সাস্টেইনেবিলিটিতে নিয়ে যেতে হয়, কারণ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, আমরা কিছু স্টাডি আমি দেখেছি যে বাংলাদেশে অন অ্যান এভারেজ 30 বছরের উপরে কোন ইন্ডাস্ট্রি টিকে না। এর পিছনে কারণ, আজকে আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনি নেক্সট এর কথা ধরেন বা এমএনএস এর কথা, ওরা 100 বছর বা 150 বছর ধরে ওয়ার্ল্ডে বিজনেস করতেছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, আমাদের ইন্ডাস্ট্রিগুলো এই 30 থেকে 40 বছরের বেশি রান করতেছে না। এর পিছনে কারণ হচ্ছে সাস্টেইনেবিলিটি নিয়ে কোনো চিন্তাধারা কারোর ভিতরে অতটা নাই, আছে অনেকের ভিতরে, আমি সবার কথা বলবো না। কিছু কিছু ফ্যাক্টরিতে আজকে রহিমা আফরোজের যদি কথা বলি, ওরা কিন্তু সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ করতেছে। ঠিক তেমনি আমাদের আরএমজি সেক্টর যদি মনে করেন সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ করতো, অর্থাৎ আমরা লং রান, আমি যে 100 বছর ব্যবসা করব, তাহলে কিন্তু এই বিষয়গুলো, আজকে যে নেসেসিটি অফ ট্রেনিং, এই বিষয়গুলো নিয়ে হয়তো আমাদের আলোকপাত করা লাগতো না, আমরা আরেকটু হচ্ছে আপার লেভেলে আলাপ করতে পারতাম। কিন্তু আমাদের এখনো পর্যন্ত ফান্ডামেন্টাল বিষয়টা কিন্তু আরএমজি সেক্টরে, সালাউদ্দিন ভাইও বেশ মানে খুবের সহিতই বলছিল, আই এম এগ্রি উইথ হিম, যে আসলেই আমরা এখন ফান্ডামেন্টালের যে বিষয়টা, এখন পর্যন্ত ফান্ডামেন্টালেই যেতে পারিনি, আপার লেভেলে আসলে অনেক দূরের কথা। যেখানে এখন পর্যন্ত আমি কর্মী সংকটে ভুগতেছি, এত বড় একটা জনগোষ্ঠীতে প্রায় 20 কোটি, যেখানে 18 কোটি মানুষের ভিতরে প্রায় কর্মক্ষম মানুষের সংখ্যা 10 কোটি প্লাস, কিন্তু কর্মক্ষম হলেও দক্ষ মানুষের সঠিক অভাবের কারণে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, নট অনলি আরএমজি বাট অলসো আপনি সারাউন্ডিং ইন্ডাস্ট্রি এবং কি মেডিকেল ওষুধ কোম্পানি বলেন, সব কোম্পানি কিন্তু দক্ষ কর্মীর অভাবে আছে। এবং আমরা যারা রিক্রুটমেন্টে কাজ করি, তাদের প্রতি মাসে দেখা যায় 100 200 বা ইভেন আমি বড় প্রতিষ্ঠান, নাম করা প্রতিষ্ঠানে আমি 500 পর্যন্ত রিক্রুট করতে দেখেছি এবং নিজেও করেছি। এর পিছনে কারণ ওই যে বললাম, যোগ্যতা আছে, অর্থাৎ একাডেমিক যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, দক্ষতার অভাবের কারণেই আমরা আসলে এই হায়ারিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি অভাব ভোগ করতেছি।
ধন্যবাদ জাকির ভাইকে। আমাদের লোক আছে কিন্তু এমপ্লয়ি নেই, রাইট স্যার, সম্পদ না, অর্থাৎ যেটা নিয়ে আমরা কাজ করি, মানব আছে, সম্পদে রূপান্তর হয়তো আমরা করতে পারিনি। এখন ওই সম্পদে রূপান্তর করার একমাত্র উপায় হচ্ছে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ, এর কোনো বিকল্প নাই। তো ধন্যবাদ জাকির ভাই। স্যার, আজকে আমাদের আলোচ্য বিষয়ে আসলে আমরা সফট স্কিলটাকে সেইভাবে হাইলাইটই করতে পারিনি, তো সেটা পরবর্তীতে কোনো আরেকটা ট্রেনিং আমরা আলোচনা করব। স্যার, একেবারে শেষে চলে আসছি আমরা। শেষ প্রশ্নটা মানে আরো কিছু জানতে চাই মিনারুল আকবর স্যারের কাছ থেকে। স্যার, আমরা আমাদের এই ইন্ডাস্ট্রিকে আরো টেকসই ভাবে টিকিয়ে রাখতে হলে, দক্ষ জনবল বলি যেভাবেই, তো এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভবিষ্যতে আসলে আমাদের কি কি করণীয়, কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আরেকটা বিষয় স্যার একটু যদি আপনি যোগ করেন, যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বেশিরভাগই কিন্তু নারী কর্মী, কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে কিন্তু স্যার বেশিরভাগই হলো শ্রমিক শ্রেণীর। আমরা নেতৃত্ব স্থানীয়তে যেমন সুপারভাইজার, লাইন চিফ, কন্ট্রোলার, এই ধরনের ম্যানেজার, এই লেভেলে খুবই কম পাই তাদেরকে। এটার জন্য কি স্যার কোনো যদি পরামর্শ থাকে আপনার, সেটা একটু শেয়ার করুন। ফার্স্ট অফ অল, আমাদের কাছে এমন কোনো ক্যাপসুল বা ট্যাবলেট নেই যেটা আমি খেয়ে ফেলবো আমার মাইন্ডসেট ডেভেলপ করবে। আপনি প্রথম অবস্থায় আপনি দেখেন, আপনার একটি মুদিখানা আছে, সেই মুদিখানায় আপনি ভোর 6টার সময় যান, রাত্রেবেলা 11টার সময় আসেন। আপনার ওয়াইফ আপনাকে সেখানে খাবার পৌঁছে দিচ্ছে, দুপুরে খাবার পৌঁছে দিচ্ছে, রাতের খাবার পৌঁছে দিচ্ছে, তারপর আপনি বাসায় আসছেন। কিন্তু এই আপনি এখন একটা ফ্যাক্টরিতে যান, আপনি যে গাড়িতে উঠবেন আসার জন্য, তখন যে ফোন আসবে সেটা ঠিক আছে, কিন্তু বাসায় ঢোকার পরে যে ফোন আসবে সেই ফোনগুলোর অ্যান্সার আপনি দিতে গেলে পারিবারিকভাবে আপনি কতগুলো সমস্যার ভিতরে পড়বেন। নাম্বার 2, একজন মালিক গাড়িতে চড়লো, গাড়িতে চড়ার পরে, এই রহিম তুমি ওই কাজটা করে রেখো, কিন্তু তা নাহলে কাউকে কিন্তু আকাশের যে অবস্থা দেখতেছি বৃষ্টি আসতে পারে, এটা ঢেকে রাখতে হবে, তা নাহলে আমার এত দামি মেশিনটা শেষ। এই তুমি কিন্তু বালির বস্তাগুলো ওই জায়গা থেকে না সরালে। দেখেন, একজন মালিক হিসেবে টোটাল জিনিসটার যে ওনারশিপ, এই ওনারশিপটা যতক্ষণ পর্যন্ত নিচের দিকে না নামবে, ডিপার্টমেন্ট হেড যতক্ষণ পর্যন্ত ওই তার জুরিডিকশনের ওনারশিপ না নেবে, আকাশে মেঘ গুড়গুড় করছে, জানলা খোলা রেখে আমি ফ্লোর হেড, আমি বের হয়ে যাচ্ছি, কাউকে বলছি না, ক্লিনারকে, ক্লিনার তো অ্যাডমিন বুঝবে, কিন্তু আমি আমার লাইনের ক্লিনার তাকে আমি বলি জানলাটা যাওয়ার সময় কিন্তু বন্ধ করে যেও, এইটুক না হলে কালকে সকালবেলা ওই জায়গার যে কার্টুনগুলো আছে সব কার্টুন নষ্ট হয়ে যাবে, হয়তো স্টোরে কার্টুনও নেই। সুতরাং এই ওনারশিপটা যতক্ষণ পর্যন্ত না আসবে, ইভেন মালিকের ছেলে হয়তো আসতেছে, রুমের ভিতরে বসতেছে, রুম থেকে হয়তো চলে যাচ্ছে, খুব কম মালিকই আছে তার ছেলেকে কাটিং থেকে সুইং থেকে ফিনিশিং থেকে কোয়ালিটিতে এইভাবে ঘুরে মার্কেটিং, কমার্শিয়াল, অ্যাকাউন্টস সব ঘুরে তারপরে সেই চেয়ারে বসায়। অধিকাংশ মালিকই হয়তো দেখা যাচ্ছে ডাইরেক্ট নিয়ে এসে তাকে ডিরেক্টরশিপ দিয়ে দিচ্ছে। সুতরাং সেই ওনারশিপ ডেভেলপ হচ্ছে না এবং ফিল্ড লেভেলের প্রবলেমটাও রিয়েলাইজেশন হচ্ছে না। সুতরাং যেটা মালিক বুঝতেছে সেটা হয়তো মালিকের ছেলে বুঝতেছে না, আর মালিক এটা বুঝতেছে বলেই মালিক এই জিনিসটা ডেলিগেট করে দিচ্ছে না। ওকে দিলে তো ও এই জায়গাটা না দেখে, এই কাগজটা না দেখে এই জায়গায় সাইন করে দিবে, কারণ আমরা আস্থা অর্জন করতে পারছি না। শুধুমাত্র মালিক দোষী না, আমরা সামগ্রিকভাবে টোটাল মাইন্ডসেট, আমাদের টোটাল মাইন্ডসেট আমাদের সাস্টেনেবিলিটির জন্য একটি বাধা। গ্রোথ মাইন্ডসেট না, আমরা যারা বলি আমাদের গ্রোথ মাইন্ডসেট, আমাদের আসলে আমরা এখনো অলমোস্ট 98% ফিক্সড মাইন্ডসেট নিয়েই আমরা আছি। আমি একজনের কথা জানি যে তার রুমের লাইট সবসময় জ্বালা থাকতে হবে, কিন্তু সে এখান থেকে যে ফ্যাক্টরিতে গেছে, তার পাশে একটা ফ্যাক্টরি গেছে, সেখান থেকে সে ফিরে আসবে, সে 3.5 ঘন্টা পরে তার রুমের এসি চলতে হবে, লাইট জ্বালা থাকতে হবে। কেন? কারণ মালিক যখন আসবে যাতে দেখতে পায় যে সে ভদ্রলোক এখানে আছে। দেখেন, এই জায়গায় এইটু সময় লাইট, ইলেকট্রিসিটি, এসি টেসি সবকিছু এভাবে অল্প অল্প প্রত্যেক জায়গার কস্ট, আপনি কস্ট কন্ট্রোল দরকার নেই, ওয়েস্টেজ কন্ট্রোল, ওয়েস্টেজ রিডাকশন করেন, কস্ট কন্ট্রোল দরকার নেই। সুতরাং মাইন্ডসেট ফার্স্ট। আমি স্যারের সাথে অ্যাড করি, জাকির ভাই, স্যার যদি কিছু মনে না করেন। বিষয়টা হচ্ছে জাকির ভাইয়ের কোয়েশ্চেনটা ছিল সম্ভবত উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে।
এম আই রাইট? অর্থাৎ স্টাফে কেন পাশাপাশি একটা প্রশ্ন ছিল, এটার পাশাপাশি স্যার যেগুলো বলছে ভেরি কারেক্ট, আই এগ্রি উইথ হিম, এবং আমার মনে হয় দর্শক কিন্তু খুব ভালোভাবে এগ্রি করবে। আমি উইমেন স্টাফ নিয়ে কিছুদিন আগে প্রায় 2 মাসের টানা ট্রেনিং করেছি উইমেন এম্পাওয়ারমেন্টে, এবং অর্থাৎ যেখানে অর্থাৎ জাকির ভাই মনে হয় জানতে চেয়েছিল কারণটা কি। তো মেজর যে কারণগুলো আমরা ওখানে ফাইন্ড আউট করেছি, যে প্রথম স্যারের কিছুদিন আগের একটা ভিডিও, সম্ভবত পরশুদিনের একটা ভিডিওতে একটা শব্দ আমার খুব ভালো লাগছে, স্বপ্ন দেখুন অনেক বড়। আমাদের যে শ্রেণী নিয়ে কাজ করতেছে বা যে শ্রেণীকে বা আমরা যে অপারেটরদের কথা বলতেছি, তাদের স্বপ্নটা কিন্তু অতটা বড় না, অর্থাৎ তাদের একটা লিমিটেশনের ভিতরে বসবাস করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদের সোশ্যাল সিকিউরিটি নিয়ে স্যার অলরেডি বলেছে যে পরিবার থেকে যখনই ফোন দেয় তার ভিতরে একটা বিষয় প্যালপিটেশন কাজ করে, যে when I will go to home, মানে when I go back in a family, এই একটা বিষয় সোশ্যাল সিকিউরিটি। আরো কিছু বিষয় আছে, তৎমধ্যে আরেকটা বিষয় হচ্ছে এখানে যেমন আমি যদি বলি যে ট্রান্সপোর্টেশন সিকিউরিটির একটা বিষয় আছে, অর্থাৎ ফ্যাক্টরি টু বাসা, এটার যে একটা সিকিউরিটি, এই সিকিউরিটিটাও কিন্তু এনশিওর করা সম্ভব হয়ে ওঠে না। আরেকটা বিষয় আছে, একটা মেইল সুপারভাইজার সে কিন্তু রাত 10টা বা 11টা পর্যন্ত 1 আওয়ার বা 2 আওয়ার বেশি সময় হয়তো স্টাফের সাথে দিচ্ছে, যেটা একটা ফিমেল সুপারভাইজারের ক্ষেত্রে কোয়াইট নট পসিবল। আরেকটা হচ্ছে মুভমেন্ট। আমি যেমন আমার হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম, আমি চট্টগ্রাম থেকে গাজীপুরে এসে চাকরি করে দিয়েছি, এটা অনেক আমার জন্য ভেরি ইজি, বাট একটা মেয়ের জন্য প্রেক্ষাপটে, মেয়েদের বাংলাদেশি প্রেক্ষাপটে ইটস নট ইজি। হ্যাঁ, মাইন্ডসেট ইজ এ ফ্যাক্টর, মাইন্ডসেটটা স্যার যেটা বললো, হ্যাঁ মাইন্ডসেট ইজ এ ফ্যাক্টর। এর সাথে সাথে এই ফ্যাক্টর গুলো কারণে আমরা অলরেডি স্টাডি করেছি আমরা, এবং ফাইন্ড আউট করেছি মেয়েদের এই জায়গাটায় স্টপ হয়ে গেছে, অর্থাৎ তারা মুভমেন্ট করতেও চায় না, এরা খুব বেশি পরিমাণ কমফোর্ট জোনে বসবাস করতে, কমফোর্ট জোন তো আমরা অবশ্যই সবাই জানি, এই কমফোর্ট জোনে অর্থাৎ নিউ চ্যালেঞ্জ নিতেও তারা আগ্রহ প্রকাশ করেন। এই জন্যই উইমেন এম্পাওয়ারমেন্টে আমরা ওই স্টাফের ক্ষেত্রে গিয়ে বড় বাধার সম্মুখীন হচ্ছি। ধন্যবাদ জাকির ভাই, আমার মনে হয় 1 আওয়ার আমরা প্লাস করে ফেলেছি। হ্যাঁ, আমরা একেবারে শেষে চলে আসছি। সর্বোপরি আমি আবার স্যারের কাছ থেকে, আকবর স্যারের কাছ থেকে একটা ক্লোজিং খুব সংক্ষেপে 2-1 মিনিটের মধ্যে, 1 মিনিটের ভিতরে আমার ক্লোজিং আবার সেই ওই একটাই থাকবে, সেটা হলো মাইন্ডসেট। জাস্ট একটা উদাহরণ দেই, বাংলাদেশে হাতে গোনা 4টা বা 5টা ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরিগুলো 24 আওয়ার্স চলতেছে, গার্মেন্টস ফ্যাক্টরি। এরপরে বাংলাদেশে বহু ফ্যাক্টরি চেষ্টা করেছে 2 শিফটে চালানোর জন্য, তারা ইনসেন্টিভ দেওয়া, দেওয়া সে দেওয়া অনেক কিছু করেছে, কিন্তু তারা 2 মাস পরে বন্ধ করে দিয়েছে। কিন্তু ওই ফ্যাক্টরিগুলো চলছে, কেন চলছে? কারণ তাদের বডির যে ক্লক, বায়োলজিক্যাল ক্লক অ্যাডজাস্ট করেছে, তাদের হাজবেন্ড ওয়াইফের কম্বিনেশন হয়ে গেছে বিভিন্ন ফ্যাক্টরি এদিক ওদিক সেদিক মিলে, কিন্তু নতুন যারাই করতে যাচ্ছে তারা এই কম্বিনেশনের সময়টুকু পাচ্ছে না। সুতরাং আলটিমেটলি মাইন্ডস, ইফ আপনার মন যদি চায় আমি এটা চাই, আপনি এটা পারবেন। আপনার মন যদি প্রথমেই বাধাগ্রস্ত হয় আপনি পারবেন না, দ্যাট ইজ দ্য আই এম শিওর। আপনাকে চাইতে হবে, বাস ফার্স্ট আপনাকে নিয়ত থাকতে হবে। আপনি অজু করলেন নামাজ পড়ার নিয়তে, কিন্তু অজু করে নামাজ পড়তে যাওয়ার আগে একটা জায়গায় আগুন লাগলো বা একজন অ্যাক্সিডেন্ট হলো, দৌড়ে সেই জায়গায় আপনি চলে যেতে পারেন, বাট আপনার নিয়তটা তো ছিল। সুতরাং দ্যাট গ্রোথ মাইন্ডসেট শুড বি এক্সিস্টিং উইদিন অল অফ আস। থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা আসলে আমি যেটা বলতে চাই, আমার স্ক্রিনে আপনারা 3 জনই নিজ নিজ সেক্টরে একজন মুন্সিয়ানা আর সাথেই কথা বলতে পারবেন ঘন্টার পর ঘন্টা, কিন্তু আমার যেহেতু সময় কম, 1 ঘন্টার মধ্যে আমাকে শেষ করতে হবে, সেজন্য আমি আজকে আর সময় বেশি দিতে পারতেছি না। আমি চাবো স্যার প্রত্যেককে আমি ইন্ডিভিজুয়ালি আমার সাথে একটা নির্দিষ্ট টপিক নিয়ে পরবর্তীতে আমার সাথে আপনারা যুক্ত হবেন। তো সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আমাদের এই লাইভটি দেখছেন, পরবর্তীতে দেখবেন, আপনারা আপনাদের নিজ নিজ ওয়ালে শেয়ার করবেন, যেমন নিজে উপকৃত যদি মনে করেন যে আজকে আলোচনা থেকে আপনারা পুরো বিষয়টা তো আর আমরা নিতে পারি না, এখান থেকে অনেক কিছুই আমাদের হয়তো জীবনের সাথে মিলে যাবে, সেটা অন্যকেও জানার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
শেয়ার করবেন, লাইক দিয়ে সাথে থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সেশনে, আবার একই সময়ে একইভাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।